হিমছড়ির জঙ্গলের পশু পাখিরা ছিল অত্যন্ত সুপ্রিয়। সেই বনেই বাস করত এক দুষ্টু ইঁদুর। ইঁদুর দুষ্টু হলেও টুনির সাথে ছিল তার বেশ ভাব। দেখ ভাই ইঁদুর, তোর দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবার নিজের দুষ্টুমি করাটা একটু কমা, নয়তো দেখবি একদিন এই দুষ্টুমির কারণে তোকে বিপদে পড়তে হবে। সবাই তো আর আমার মতো তোর দুষ্টুমি সহ্য করবে না। আরে তুমি তো জানো দুষ্টুমি করতে আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া এই দাঁতগুলোর জন্যই তো আমি এত দুষ্টুমি করি। এই দাঁতগুলো দিয়ে কিছু না কাটলে আমার যে ভালোই লাগে না। সারাক্ষণ এই দাঁত দিয়ে আমার কিছু না কিছু কাটতে ইচ্ছে করে। শোন ভাই ইঁদুর, এই শস্যদানাগুলো খেয়ে তোর বাড়িতে চলে যা তো দেখি। আমি আবার পাঠশালায় যাচ্ছি, অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই পাখির ছানারা পড়তে এসেছে। ঠিক আছে, তুমি চলে যাও, আমি খেয়েই চলে যাব, কোনো দুষ্টুমি করব না। এরপর টুনি তার পাঠশালায় পড়াতে যায়। এদিকে ইঁদুর শস্যদানাগুলো খেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে বাহ, কালু দাদার বাড়ির ভেতর থেকে তো খুব সুন্দর বাদামের গন্ধ বের হয়ে আসছে। যাই গিয়ে একটু বাদাম খেয়ে আসি। এই সময় কালু বাসায় ছিল না, তাই এই সুযোগে ইঁদুর কালুর ঘরে গিয়ে বিছানার উপরে রাখা প্লেটে বাদামগুলো খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর কালু কাক যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তখন ইঁদুর তার জানালা দিয়ে পালিয়ে যায় আর কালু কাক ইঁদুরকে দেখে ফেলে। হায় হায় রে, গেল গেল গেল, আমার সব গেল। এত শখ করে বাদাম খাবো বলে বাজার থেকে বাদাম কিনে নিয়ে এসেছি, আর দুষ্টু ইঁদুর কিনা সব বাদাম খেয়ে ফেললো। না, এই ইঁদুরের এত অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। এবার এই ইঁদুর বেটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আসলে দুষ্টু ইঁদুর দুষ্টামি করলেও তার মনটা ছিল অনেক ভালো। সে ছিল টুনি পাখির বন্ধু, কিন্তু তার দুষ্টুমির কারণে বনের পাখিরা বিরক্ত হয়ে উঠেছিল। একদিন বিউটি কবুতর কিছু জরুরি কাগজ তার ঘরে রেখে বাইরে কাজ করছিল, আর তখনই দুষ্টু ইঁদুর বিউটি কবুতরের ঘরে ঢুকে কাগজগুলো কেটে টুকরো টুকরো করে। আরে আরে দুষ্ট ইঁদুর, আমার কি সর্বনাশ করলো! হায় হায় রে, দুষ্ট ইঁদুর আমার জরুরি কাগজগুলো কেটে কেটে টুকরো করে দিল। এখন আমি কি করব? না, সবার সাথে আলোচনা করে এই ইঁদুরের একটা ব্যবস্থা করতেই হবে। না, সবারই একই অবস্থা। এই দুষ্টু ইঁদুরের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আমি ভেবেছি বিড়াল মামাকে খবর পাঠাবো। বিড়াল মামা আসলেই ইঁদুর হয় মরবে, না হলে এখান থেকে চলে যাবে। তোমরা সবাই তো জানো ইঁদুর বিড়াল মামাকে কতটা ভয় পায়। আমি কালই গিয়ে বিড়াল মামাকে ডেকে নিয়ে আসবো। এরপর বনের পাখিরা কালুর কথা মেনে নেয়। আর পরের দিন কালু কাক ইঁদুরকে তাড়ানোর জন্য বিড়াল মামাকে ডেকে আনে। এদিকে ইঁদুর বিড়ালকে দেখে ভয়ে পালিয়ে যায়। এরপর থেকে ইঁদুর প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। টুনিও আর আগের মতো ইঁদুরের খোঁজ রাখে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কতদিন হলো পাখির ছানার মাংস খাই না। আজকে সামনে যে পাখির ছানাকে পাবো তাকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। এ কথা বলতে বলতে শিয়াল তার সামনে পারুলকে দেখতে পায়। আসলে পারুল টুনি পাখির পাঠশালায় পড়তে যেত, আর পড়া শেষে বাড়ি ফেরার পথে সে শিয়ালের সামনে পড়ে যায়। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ছানার কথা বলতে না বলতেই পাখির ছানা সামনে এসে হাজির। যাই যাই, দেরি না করে পেটটাকে আগে শান্তি দেই। পাখির ছানার মাংস খেতে কি যে মজা। হিংস্র শিয়াল এভাবেই বনের পাখির ছানাদের খেতে থাকে, আর তা দেখে বনের পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে টুনির পাঠশালায় পাখির ছানারা পড়তে যাওয়া বন্ধ করে দেয়। টুনি এসব দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। শিয়ালের ভয়ে তোমরা তোমাদের ছানাকে আর পাঠশালায় পাঠাচ্ছ না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? দিন দিন আমাদের ছানারা মারা যাচ্ছে। আমাদের যে করেই হোক
এর একটা সমস্যার সমাধান করতেই হবে। না বাবা, আমি আর এই বনে থাকবো না। আমি আমার পরিবারকে নিয়ে অন্য কোনো বনে চলে যাব। আমরা এত ছোট পাখি হয়ে কিছুতেই ওই হিংস্র শিয়ালকে মারতে পারবো না। ওই হিংস্র শিয়ালকে মারতে গেলে বুদ্ধির প্রয়োজন। কি উপায়ে ওই শিয়ালকে আমরা এই বন থেকে তাড়াবো? কারো কাছে কি কোনো বুদ্ধি আছে? আমি জানি নেই তো। তার চেয়ে আমাকে অন্য বনে চলে যাওয়াই ভালো হবে। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে কালু দাদা। সমস্যা থেকে পালিয়ে গেলে সেই সমস্যার আর কখনোই সমাধান হবে না। ওই হিংস্র শিয়ালকে তাড়ানোর ব্যবস্থা আমি করব। তোমরা শুধু আমার সাথে থেকো। আজ সবাই সবার বাড়িতে চলে যাও। কাল ওই হিংস্র শিয়ালের ব্যবস্থা আমিই করব। আর শোনো, আজকের দিনটা সবাই সাবধানে থাকবে, কেমন? সবাই সবার ছানাকে আগলে রাখবে। পরের দিন সকালবেলা টুনি তার ছানাকে কাকলির কাছে রেখে ইঁদুরের কাছে যায়। বন্ধু ইঁদুর, কেমন আছিস তুই? কতদিন হলো তোকে আমি দেখি না, তাই তোর খবর নিতে এসেছি। থাক থাক, আর বলতে হবে না। আমার যে কি খোঁজ রাখো তা আমার জানা আছে। এই দরকারে এই গরিবের ভিটেই এসেছো, সেটা আগে খুলে বলো। তুই আমার একমাত্র বন্ধু, যে কিনা কিছু না বলতেই আমার মনের সব কথা বুঝে যাস। এবার শোন তাহলে। এরে বন্ধু, সবই তো শুনলি, সাহায্য করবি না আমায়? হ্যাঁ হ্যাঁ, সাহায্য করব। টুনি, বনের সব পাখিরা আমাকে ধরার জন্য বিড়াল মামাকে নিয়ে এসেছিল। এখন তো তাদেরকে আমার সাহায্য করাই উচিত না, কিন্তু আমি শুধু তোমার কথাই চিন্তা করে সবাইকে সাহায্য করব। তোর মন অনেক ভালো রে ইঁদুর। চল চল, এবার আর কথা না বাড়িয়ে আমার সাথে চল তো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে আমি আমার বুদ্ধির ফাঁদে শিয়ালকে ফেলি। এরপর টুনি ইঁদুরকে নিয়ে তার বাড়িতে যায়। ইঁদুরকে তার বাড়িতে রেখে টুনি বনের পাখিদের কাছে যায়। বিউটি দিদি, শিয়ালকে মারার বুদ্ধি আমি পেয়ে গেছি। তোমরা শুধু একটা জাল নিয়ে আসবে, বাকি যা করার আমি করব। বিকেলে সবাই এখানে আসবে, কেমন? এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। বিকেলে সবাই সেই গাছে এসে বসে থাকে। একটু পরে টুনি তার ছানা টুকি আর ইঁদুরকে নিয়ে সেখানে আসে। ইঁদুরকে দেখে সব পাখিরাই রেগে যায়। কি টুনি, তুই এই ইঁদুরকে কেন সাথে নিয়ে এসেছিস? ওর মতো দুষ্টু ইঁদুর এখানে থাকলে তোর সব পরিকল্পনা ভেস্তে যাবে টুনি। না গো কালু দাদা, তুমি ভুল ভাবছো। একটু পরেই বুঝতে পারবে ইঁদুরকে আমি কেন নিয়ে এসেছি। এ কথা বলে টুনি গাছের নিচে থাকা একটি ঝোপে ইঁদুরকে লুকাতে বলে। আর টুনির কথা মতো ইঁদুর সেখানে লুকিয়ে পড়ে। তারপর নিজের ছানা টুকিকে নিয়ে গাছের নিচে আসে। শোন মা টুকি, তুই একদম ভয় পাবি না। তোর মা আছে তো তোর সাথে। আমি গাছের উপরেই থাকবো রে মা, কিন্তু খবরদার তুই একদম উপরে তাকাবি না। তোর যতই ভয় লাগুক তুই কিন্তু এখানেই থাকবি, বুঝেছিস? এরপর টুকিকে নিচে রেখে টুনি গাছের ডালে গিয়ে বসে। আর সব পাখিরা মিলে শেয়ালের আসার অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর শেয়ালও চলে আসে। আরে বাহ, ওই তো একটা টুনি পাখির ছানা। আমি তো ভেবেছিলাম সব পাখি আমার ভয়ে পালিয়ে গেছে, এখন দেখছি তা নয়। যাই, বড্ড খিদে পেয়েছে। ওই টুনি পাখির ছানাটাকে আমি তৃপ্তি করে খেয়ে নেই। এরপর শেয়াল টুকির কাছে যায়। এরপর টুনি গাছের উপর থেকে শেয়ালের জন্য তৈরি করা ফাঁদ শেয়ালের ওপর নিক্ষেপ করে। আর শেয়াল টুকি সহ সেই জালে আটকা পড়ে যায়। তখনই ঝোপ থেকে ইঁদুর বেরিয়ে জালের একটুখানি অংশ কেটে দেয়। আর টুকি সেই ফাঁকা জায়গাটুকু দিয়ে বেরিয়ে আসে। এ কি হলো? আমি যে ফাঁদে আটকা পড়ে গেলাম। হায় হায় রে, এবার বুঝি আমার আর রক্ষে নেই। এই সবাই মারো মারো শিয়ালকে। এরপর সবাই মিলে শিয়ালকে মারতে থাকে। আর শিয়াল সেখানেই মারা যায়। আর সব পাখিরাই টুনির অনেক প্রশংসা করতে থাকে আর ইঁদুরকেও অনেক ধন্যবাদ জানায়। এরপর সবাই মিলে ঠিক আগের মতোই সুখে জীবন কাটাতে শুরু করে। আর
আর সমুদ্রের কোল ঘেঁষে বয়ে গেছে রূপসাপুর জঙ্গল। সেই জঙ্গলের রাজা হলেন রাজু টোনা আর রানী মিনু টুনটুনি। রাজু তার পুরো রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন বলে রূপসাপুর জঙ্গলে সব প্রজারাই অনেক সুখেই দিন কাটাচ্ছে। এরপরে একদিন রাজা আর রানীর কোল জুড়ে এলো এক ফুটফুটে কন্যা সন্তান, আর পুরো রাজ্যেই খুশির বন্যা বয়ে যায়। মহারানী, দেখেছো আমাদের কন্যা সন্তান জন্ম হওয়ায় পুরো রাজ্যবাসী কেমন উল্লাসে মেতে উঠেছে। তা তো বটেই, একমাত্র রাজকন্যা বলে কথা। আমরা দুজন মারা যাওয়ার পরেই তো আমাদের কন্যাই হবে এই রাজ্যের মহারানী, বলো? হ্যাঁ মহারানী, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি ভাবছি আমাদের এই কন্যা সন্তান জন্মের কারণেই পুরো রাজ্যবাসীকে একবেলা ভোজনের আয়োজন করে খাওয়াবো। তা তুমি কি বলো রানী? মহারাজ, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন, আমি যে তাতেই সন্তুষ্ট। এরপর রাজা পুরো রাজ্যের প্রজাদের নিমন্ত্রণ করে। প্রজারাও রাজার নিমন্ত্রণ পেয়ে রাজপ্রাসাদে এসে হাজির হয়। মহারানী মিনু টুনটুনি নিজ হাতে প্রজাদের খাবার পরিবেশন করে দেয়। এমন সময় হঠাৎই পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। চারিদিকে এক থমথমে ভাব বিরাজ করে। সবাই ভয় নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মহারাজ, এ কোন অলক্ষণে কাণ্ড? এমন শুভ দিনে এমন একটা অশুভ ইঙ্গিতের কারণ কি মহারাজ? মহারানী, আমিও তো এই ইঙ্গিতের কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমাদের সন্তান আমাদের জন্য অশুভ কোনো বার্তা বয়ে আনছে? না মহারাজ, আপনি এমন কথা মুখেও আনবেন না। এটা হয়তো মেঘরানী অভিমান করে করছে। আপনি দেখবেন একটু পর সব অন্ধকার সরে যাবে, আর অন্ধকারের আড়াল থেকে সূর্য বেরিয়ে এসে পুরো ভবন আলোয় আলোকিত হয়ে যাবে। আপনি এসব বলবেন না। তোমার কথাই যেন সত্যি হয় মহারানী। কোনো অশুভ শক্তি যেন আমার রাজ্যকে গ্রাস করতে না পারে। মেঘরানী যেন মহারাজের কথা শুনতে পায়। নিমিষেই সব কালো মেঘ সরে গিয়ে সূর্যের আলো ঝলমল করতে থাকে। তা দেখে রাজার প্রজারা ভীষণ খুশি হয়ে যায় আর সবাই মহারাজের জয়ধ্বনি দিতে থাকে। এরপর সবাই ভোজন শেষ করে আর রাজপ্রাসাদ ত্যাগ করে নিজেদের বাড়ি চলে যায়। এদিকে রাজা আর রানী ভীষণ খুশি হয়। এভাবে দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে যায়। টুনিকন্যাও এখন বড় হয়েছে। একদিন রাজা আনমনে বেলকুনিতে এসে দাঁড়িয়ে থাকে। এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মহারানী বলে ওঠে, মহারাজ, এত খুশির মাঝেও আপনি এমন মনমরা হয়ে গেলেন কেন? আর মনমরা হয়েই বা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমিও তো খুশি থাকতে চাই রানী, কিন্তু এক অজানার সংখ্যা এসে আমাকে কেন জানি আচ্ছন্ন করছে গো। এটা যে আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। এমন সময় সেখানে টুনিকন্যা এসে হাজির হয়। তুমি এত মন খারাপ কেন করছো বাবা, বলো তো? আমার সব ভয় যে তোকে নিয়ে রে মা। মহারাজ, আপনি সব ভয় কাটিয়ে উঠুন আর আনন্দে মেতে উঠুন মহারাজ। কারণ আমাদের কন্যা যে অনেক বড় হয়ে গিয়েছে। কাল যে আমাদের কন্যার জন্মদিন, এটা কি আপনি ভুলে গেছেন? ও হ্যাঁ, তাই তো। আমি তো একেবারেই ভুলেই গিয়েছিলাম। তবে মা টুনি, তুই একদম মন খারাপ করিস না মা। এবার তোর জন্মদিনে আমি সব পাখিদের নিমন্ত্রণ করব, যাতে সবাই এসে তোকে মন খুলে আশীর্বাদ করে যেতে পারে রে মা। আচ্ছা, ঠিক আছে বাবা। এরপর মহারাজ রাজ্যের সকল প্রজাদের নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়ে। আর প্রথমে রাজা সমুদ্রের কাছে চলে যায় আর বলতে থাকে, জলপরি, জলপরি, ও জলপরি, বলুন রাজা মশাই, আমাকে ডাকছিলেন কেন? কাল যে আমার একমাত্র টুনিকন্যার জন্মদিন, তোমাকে আমি নিমন্ত্রণ করলাম। তুমি এসে আমার মেয়েকে একটু প্রাণ খুলে আশীর্বাদ করে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনার মেয়ের জন্মদিনে যাব। এরপর রাজা সেখান থেকে ফুলের কাছে যায় আর ফুলপরীকেও একইভাবে নিমন্ত্রণ করে। আর ফুলপরীরাও নিমন্ত্রণ গ্রহণ করে নেয়। এরপর রাজা ফলপরীর কাছে যায় আর নিমন্ত্রণ করতে থাকে। ওইদিকে রাজ্যের এক কোণে বাস করত এক ডাইনি পরী। সে ছিল ভীষণ রাগী পরী। বেলা তো আজ অনেক হলো, কিন্তু এখনো তো কোনো শিকার খুঁজে পেলাম না। যাই, আমি একটু খাবার খুঁজে নিয়ে আসি। এরপর ডাইনি পরী খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাজা সব পাখিদের নিমন্ত্রণ করে
সবশেষে ডাইনি পরীর আস্তানায় আসে। আর ডাইনি পরীকে না দেখতে পেয়ে রাজা মনে মনে ভাবে, আরে ডাইনি পরি তো নেই দেখছি। এখানে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আমি বরং এক কাজ করি, ডাইনি পরীকে একটা চিঠি লিখে রেখে যাই, তাহলেই হয়ে যাবে। এরপর রাজা একটা পাতার উপর চিঠি লেখে আর ডাইনি পরীর আস্তানায় রেখে সেখান থেকে চলে যায়। এদিকে চিঠি লেখা সেই পাতাটা বাতাসে উড়ে চলে যায় আর তখনই সেখানে ডাইনি পরী চলে আসে। আর আশেপাশে সেখানে কিছু না দেখতে পেয়ে ডাইনি পরী বিশ্রামে চলে যায়। দেখতে দেখতে সে পুরো দিনটা কেটে যায়। এরপর চলে আসে টুনিকন্যার জন্মদিন। সব পরীরাই ডাইনি পরীর সামন দিয়ে প্রাসাদের দিকে চলে যেতে থাকে। ডাইনি পরী সব পরীদের একসাথে দেখে বলে, সব পরীরা এভাবে আমাকে রেখে কোথায় যাচ্ছে, দেখি তো গিয়ে। এরপর ডাইনি পরী সব পরীদের পিছু পিছু যায় আর গিয়ে দেখে টুনিকন্যার জন্মদিন পালন করা হচ্ছে। এ দেখে ডাইনি পরী ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমাকে নিমন্ত্রণ না করে সব পাখিদের নিয়ে জন্মদিন পালন করছিস। আমি টুনিকন্যাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্ত থেকেই টুনিকন্যা ঘুমিয়ে পড়বে আর সারা জীবনের জন্য ঘুমন্ত টুনিকন্যা হয়ে যাবে। ডাইনি পরি, এ তুমি কি করলে? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও ডাইনি পরি। ডাইনি পরী আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তারপর রাজা আর রানী তাদের টুনিকন্যাকে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। পরীরা, তোমরা আমাদের সাহায্য করো। পরীরা, আমার মেয়েকে তোমরা সুস্থ করে দাও। রানীমা, আমাদের কারোরই এই অভিশাপ তুলে নেওয়ার মতো ক্ষমতা নেই রানীমা। তবে আমি আশীর্বাদ করি, যদি কোনো দিন কোনো রাজকুমার এসে পাহাড়ের উপরে থাকা 2 কলা গাছের কলা এনে ঘুমন্ত টুনিকন্যাকে ছোঁয়াতে পারে, তবে সেদিন ঘুমন্ত টুনিকন্যার ঘুম ভাঙবে। কোথায় পাবো সেই রাজকুমারকে? ধৈর্য ধরুন মহারাজ, কোনো না কোনো দিন রাজকুমার অবশ্যই আসবে। এরপর সব পরীরা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর রাজা রানী তাদের ঘুমন্ত টুনিকন্যাকে দেখে কাঁদতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এরপর হঠাৎই একদিন অচিনপুরের রাজকুমার টোনা দেশ ভ্রমণ করতে করতেই রূপসাপুর জঙ্গলে চলে আসে। সারাদিন সে পুরো জঙ্গলটা ঘুরে বেড়ায় আর ঘুমন্ত টুনিকন্যার গল্প শোনে। এরপর রাজকুমার ঘুমন্ত টুনিকন্যাকে দেখার জন্য রাজপ্রাসাদে যায়। মহারাজ, প্রণাম নেবেন। আমি অচিনপুরের রাজকুমার টোনা। আমি ভ্রমণের জন্য এখানে এসেছি, কিন্তু লোকমুখে আমি আপনার কন্যার কথা শুনতে পেলাম। আমি কি একবার তাকে দেখতে পারি? ওই তো আমার ঘুমন্ত কন্যা টুনি। এই বলে টোনা টুনির কাছে যায়। তার ঘুমন্ত মায়াবী চেহারা দেখে সে তার মায়ায় পড়ে যায়। মহারাজ, আমাকে বলুন, কি করলে ঘুমন্ত রাজকুমারীর ঘুম ভাঙবে? এরপর রাজা রাজকুমারকে সব কথা খুলে বলে। সব শুনে টোনা বলে, আমি আনবো সেই পাহাড়ের 2 কলা গাছের কলা আর ঘুম ভাঙাবো ওই ঘুমন্ত টুনিকন্যার। এরপর রাজকুমার টোনা উড়ে উড়ে পাহাড়ের দিকে চলে যায় আর সেখানেই 2 কলা গাছ দেখতে পায় আর সেখানে ঝুলে থাকতে দেখে 2টি কলার ছড়ি। তারপর টোনা সেখান থেকে 2টো কলা নিয়ে প্রাসাদে চলে আসে আর ঘুমন্ত টুনিকন্যার শরীরে ছোঁয়ায় আর সাথে সাথেই ঘুমন্ত টুনিকন্যার ঘুম ভেঙে যায়। বাবা, মা। মারে, তোর ঘুম ভেঙেছে রে মা। বাবা রাজকুমার টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমার মেয়ের ঘুম ভাঙলো, নয়তো সারা জীবন আমার মেয়ে টুনিকন্যা ঘুমন্ত অবস্থায় থাকতো। আমার কন্যার ঘুম ভাঙানোর জন্য পুরস্কার হিসেবে আমি তোমাকে আমার কন্যার সাথে বিয়ে দিতে চাই। তুমি কি রাজি আছো? আপনারা চাইলে আমি অবশ্যই রাজি মহারাজ। এরপর রাজা টুনি আর টোনার বিয়ে দিয়ে দেয় আর রূপসাগর জঙ্গলের রাজা তার রানী বানিয়ে আর রাজা রাজু আর মিনু অবসরে যায়। এরপর থেকে সবাই ওরা অনেক সুখে দিন কাটাতে থাকে। কাকলি বৌদি, আমি শুনলাম আজকাল তুমি নাকি তোমার ডিমে একদম তা দিতে চাও না। ডিমে তা না দিলে তো তোমার সন্তানের ক্ষতি হবে। ধুর টনি দিদি, তুমি যে কি বলো না, আমার তো ডিমে তা দিতে একদম ভালো লাগে না। জানো, সারাদিন ইচ্ছে করে শুধু নদীর পাড়ে এসে ঘুরে ঘুরে বেড়াই। আরে কাকুলি বৌদি, সে তো তুমি পরেও করতে পারবে।
আগে তো ডিম ফুটে ছানা বের হোক। হ্যাঁ হ্যাঁ, সে পরে দেখা যাবে। তোমার থেকে আমার জ্ঞান নিতে হবে না। ঠিক আছে কাকলি দিদি, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে এবার আমি চললাম। টোনা তো আবার বাসায় একাই আছে। টোনা তো আমার ডিম পাহারা দিচ্ছে। এসব বলে টুনি বাসায় চলে যায়। অন্যদিকে কাকুলি কাকু বাড়িতে চলে যায়। তুমি ডিম বাড়িতে রেখে কোথায় গিয়েছিলে শুনি? আজকাল দেখছি তুমি একদম ডিমে তা দিতে যাচ্ছ না। আমি যখন খাবার খুঁজতে যাই তখন তুমি খেলতে চলে যাও। আর আমাদের ডিম যে একা বাড়িতে পড়ে থাকে সে খেয়াল কি তোমার আছে? শোনো কালু, আমার ডিমে তা দেওয়া নিয়ে তোমার কোনো মাথা ঘামাতে হবে না, বুঝেছো? আর আমি যে ঘুরে ঘুরে বেড়াই, খেলে বেড়াই, সেটা তোমাকে টুনি বলেছে, তাই না? হ্যাঁ, নিশ্চয় এটা তোমাকে টুনি বলেছে। ওই টুনির তো খেয়ে দেওয়ার কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু আমার পিছনে পড়ে থাকা। শোনো কাকলি, আমাকে এসব তুমি দিদি কেন বলতে যাবে বলো তো? আমি রোজ খাবার নিয়ে এসে দেখি তুমি বাড়িতে থাকো না। শোনো, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, এবার কি খাবার এনেছো দাও তো। খাবার খেয়ে আমি আমার ডিমে তা দিতে বসবো। এরপর কাকুলি কাক খাবার খেয়ে ডিমে তা দিতে বসে। আর এভাবেই দিন কাটতে থাকে। এই যে ডিমের বাবা, শোনো, আজ থেকে আর নদীতে জল আনতে যাব না, বুঝলে? আজ থেকে তুমি জল আনবে। আর শোনো, আমি ডিমে তা দেওয়ার কোনো ঘাটতি রাখতে চাই না। আমি চাই আমাদের অনেক সুন্দর একটা ছানা বের হোক। তুমি একদম ঠিক বলেছো টুনি। আমিও চাই আমাদের ছানা অনেক সুন্দর হোক। ইস, কবে যে ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে, আমার তো ভাবতেই অনেক ভালো লাগছে টুনি। এভাবে টোনা আর টুনি ওদের ছানাকে নিয়ে ভাবতে থাকে। এভাবেই আরো 2 দিন কেটে যায়। একদিন সকালে কালু কাকের ঘুম ভেঙে যায়। আরে এই কাকলি আবার কোথায় গেছে? হ্যাঁ, আর এভাবে ডিম রেখে ও যে কেন চলে যায় আমি তো কিছুতেই বুঝতে পারি না। ইস, বড্ড জল তেষ্টা পেয়েছে আমার, কি যে করবো। দূর, আর ভালোই লাগছে না। আজকালে আসুক বাড়িতে কাকলি। কালু কাক যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনা চলে আসে। আরে কালু দাদা, তুমি এখানে বসে বসে কি ভাবছো গো? এ কি, কাকলি বৌদি এভাবে ডিম ফেলে রেখে কোথায় গেছে? সেটাই তো ভাবছি সোনা দাদা, এভাবে ডিমে তা না দিলে তো আমার ছানার অনেক সমস্যা হবে। কিন্তু কাকলি তো সেটা বুঝতেই চায় না। তুমি চিন্তা করো না কালু দাদা, আমার মনে হয় কাকলি বৌদি নদীর ধারে ঘুরতে গেছে। তুমি বাসায় থাকো কেমন, আমি গিয়ে কাকলি বৌদিকে ডাক দিয়ে নিয়ে আসি। এ কথা বলে টোনা নদীর ধারে চলে যায়। আরে কাকলি বৌদি, তুমি কি গো? হ্যাঁ, এভাবে নদীর ধারে বসে গল্প করছো? আর তোমার ডিমে কে তা দিবে শুনি? এক্ষুনি বাসায় চলো, কালু দাদা তোমাকে ডাকছে। ধুর, এই কালুর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। কি যে করি আমি ভেবেই পাচ্ছি না। এই তোরা গল্প কর, আমি বাসায় যাচ্ছি। এরপর কাকলি কাক বাড়িতে যেতেই কাকলি, তোমাকে আমি আর কত বোঝাবো বলো তো? এখন তো আমার মনে হচ্ছে তোমাকে বিয়েটা করাই আমার ভুল হয়েছে। সারাদিন তোমার খালি অলসতা। তোমাকে তো সবকিছু আমি এনে দিই, তাহলে কেন যে তুমি এমনটা করো বুঝতেই পারি না আমি। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনির ডিম ফুটে একটি মিষ্টি সুন্দর ছানা বের হয়। টোনা, এই টোনা, দেখো আমাদের একটা মিষ্টি আর নাদুস নুদুস ছানা হয়েছে। কি যে ভারী সুন্দর দেখতে। মা, ও মা, তুমিও অনেক সুন্দর দেখতে। মা, বাবা, ও বাবা, তুমিও অনেক সুন্দর দেখতে জানো। আমার তো এতদিন তোমাদের খুব দেখতে ইচ্ছে করেছে বাবা। আজ আমার খুব খুশি লাগছে তোমাদের দেখতে পেয়ে। দেখো টোনা, দেখো আমাদের মেয়ে কত সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ মা, তুমিও তো অনেক ভালো। তুমি আমার কত যত্ন করেছো। তুমি আমাকে একা রেখে কোথাও যাওনি, নদীর পাড়েও যাওনি ঘুরতে। তুমি অনেক ভালো মা। বাবা, তুমিও কিন্তু অনেক ভালো। তুমি সব সময় মাকে সাহায্য করেছো। সত্যি আমি তোমাদের মতো মা বাবা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার তো আরো আগে ডিম ফুটে তোমাদের দেখতে ইচ্ছে করেছিল। দেখেছো টুনি, আমাদের মেয়েটা কি সুন্দর করে কথা বলছে। ইস, আমার তো অনেক ভালো লাগছে টুনি। আচ্ছা রে মা, এবার থেকে তুই তোর মায়ের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াবি কেমন? সন্তান পেয়ে টোনা আর টুনি যখন এমন খুশি হচ্ছিল, অন্যদিকে কাকলির ডিম ফুটে একটি ডানা শুকানো প্রতিবন্ধী ছানা বের হয়।
দেখেছো কাকুলি, দেখেছো আজ তোমার অবহেলার জন্য আমার ছানাটার এই অবস্থা হলো। কতবার আমি তোমাকে বলেছি ডিমের অনেক যত্ন নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এবার বুঝলে তো? মা, ও মা, তুমি খুব বাচ্চা, তুমি কখনোই আমার যত্ন নাওনি। তুমি যখন আমাকে একা রেখে নদীর পাড়ে যেতে তখন আমার খুব কষ্ট হতো মা। একদিন তুমি আমাকে রেখে চলে গেলে আর ঘন্টার পর ঘন্টা ফিরলে না। আর তখন আমাকে খানা দেওয়ার কারণে আমার ডালাটা শুকিয়ে গেছে মা। মা জানো, সেদিন আমি খুব কান্না করেছিলাম। তুই আর এভাবে বলিস না রে মা, আমি এখন বুঝতে পারছি আমি অনেক অন্যায় করেছি রে মা। আজ আমার অবহেলার জন্য তোর এমনটা হয়েছে। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মা, আমার যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি পরবর্তী দিন পেলে আর এমনটা করো না মা। ওরা যখন এসব কথা বলছিল তখনই টুনি মিষ্টি নিয়ে আসে। কালু দাদা, কাকলি দিদি, এই নাও মিষ্টি, তোমরা মিষ্টি খাও। আমার অনেক সুন্দর নাদুস নাদুস একটা মেয়ে হয়েছে। এ কি, তোমার ছানার ডানা তো শুকিয়ে গেছে। তোমাকে বলেছিলাম না বৌদি, তুমি ঠিক করে তোমার ডিমে তা দাও। দেখেছো আজ তোমার ভুলের জন্য তোমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। আমি সবটা বুঝতে পেরেছি বৌদি, কিন্তু কি আর করব বলো, আমি যে ভুল করে ফেলেছি তা তো এখন আর শুধরাতে পারবো না, তাই না? এতে তো আর কোনো লাভ হবে না। ঠিক আছে বৌদি, তবে তুমি আর ভেবো না। চলো, আমার এক পরিচিত সাধু বাবা আছে, আমরা তার কাছে তোমার মেয়েকে নিয়ে যাই। উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন। এরপর টুনি কাকুলি কাকের ছানাকে পিঠে নিয়ে আর কাকুলি কাককে সাথে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে রওনা দেয়। টুনি মাসি, টুনি মাসি, তুমি কত ভালো, তুমি আমাকে নিয়ে কত ভাবছো। এরপর ওরা কবিরাজের কাছে যায় আর কবিরাজকে সবটা খুলে বলে। ও, এই ব্যাপার, তোমরা কোনো চিন্তা করো না বাছারা। কাকলি, এই নে গোলাপি ভুট্টা। এই গোলাপি ভুট্টা তোর মেয়েকে 3 দিন খাওয়ালে তোর মেয়ে একদম সুস্থ হয়ে যাবে রে। তোর আর কোনো ভয় থাকবে না তখন। এরপর ওরা গোলাপি ভুট্টা নিয়ে চলে আসে। এরপর কাকলি ওর মেয়েকে গোলাপি ভুট্টা 3 দিন খাওয়াতে থাকে। আর 3 দিন ভুট্টা খাওয়ার পর কাকলির মেয়ের ডানা একদম ঠিক হয়ে যায়। এরপর ওরা সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অলসতার পরিণাম কি হতে পারে। তাই আমাদের অলসতা না করে সময়ের কাজ সময়ে করতে হবে।